দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা প্রতিবারের মতো সমসাময়িক বিষয়গুলো কিন্তু তুলে ধরবার চেষ্টা করি, সেগুলোর তথ্য উপাত্ত সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরা হয়। আজকেও এর ব্যতিক্রম হবে না। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, যে বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের আয়োজনে আজকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। বাংলার সব দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, যেমনটি বলছিলাম যে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পর ভারতের আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে বলি, পার্লামেন্টে বলি, অথবা গণমাধ্যমের কথাই যদি বলি, সেখানে কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা বেশ চর্চা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে গণমাধ্যমগুলোতে। এবং অপপ্রচারের কথা যদি আমরা বলি, সেটিও কিন্তু আমরা বলছি। এই যে প্রধান ইস্যু হচ্ছে বাংলাদেশ, কেন এটি, এবং ভারতীয় মিডিয়ায় ভূমিকাটা আপনি এই মুহূর্তে কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে হয়ে গেছে, একটা একটা করে আমি বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আপনি বলেছেন যে 5ই আগস্টের যে পরিবর্তন, নতুন বাংলাদেশে এসে যে এই পরিস্থিতিটা দেখা যাচ্ছে, আসলে এটি শুধু নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, যদিও এখন এটা অত্যন্ত প্রবলভাবে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় মিডিয়া এবং তাদের রাজনৈতিক অঙ্গনে, একটি বিশেষ অঙ্গনে যারা কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির সাথে জড়িত, তাদের মধ্যে এটা দেখতে পাচ্ছি। ভারতীয় মিডিয়া কিন্তু বরাবরই বাংলাদেশকে দিল্লির দাসত্বের চেহারায় দেখতে চায়। মানে দিল্লি যা বলবে দিল্লির চোখ দিয়ে বা দেখতে চায় যে বাংলাদেশ দিল্লি যেভাবে চাইবে সেভাবেই যাতে বাংলাদেশকে তারা চলতে দেখতে চায় আর কি। তো সেই জায়গাটাতে যখনই ব্যত্যয় ঘটেছে তখনই কিন্তু তারা এভাবে এ ধরনের প্রোপাগান্ডা, প্রচার আর অপপ্রচার, আপনি যেমনটি বলছিলেন যে অপপ্রচার, প্রচার কোনটা আর অপপ্রচার কোনটা, আমরা সাংবাদিকতার নিরিখে যদি মাপকাঠিটা ঠিক করি তাহলে মূল কথা হচ্ছে যে যেটা সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এটা যদি না বলে এখানে যদি ফেব্রিকেটেড কোনো কিছু আপনি নিয়ে আসেন, সেটাই কিন্তু অপপ্রচার এবং অপতথ্যের জায়গাটা আমাদের সামনে আসে। অপসাংবাদিকতা ভারতের কিছু মেইনস্ট্রিম মিডিয়া এবং কিছু ভুইফোর মিডিয়া, এরা অপসাংবাদিকতা করছে কিন্তু অনেক দিন থেকে। আমার মনে হয় যে আমাদের এই যুগে বাংলাদেশেও যে কিন্তু এরকমটা হচ্ছে না, আমি সেটা খুব দৃঢ়ভাবে বলতে পারবো না। কারণ এখন এই ভাইরালের যুগে, যখন ভিউ বাড়ানোর যুগে, এটা বাংলাদেশেও হচ্ছে, অনেক ক্ষেত্রেই হচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতিবেশী দেশকে টার্গেট করে হচ্ছে না। এটা আমাদের সংবিধান এবং উপমহাদেশের পুরা যে কয়টি রাষ্ট্র আছে, ভারত সহ সকল রাষ্ট্রের সংবিধানে একটা মৌলিক জায়গা আছে, সেটা হচ্ছে আপনার বাক স্বাধীনতা, আপনার লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা। এই সবই একটা জায়গা গিয়ে বাধাগ্রস্ত করা হয়েছে। বলা হয়েছে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে প্রভাব পড়বে এমন কোনো কিছু আপনি চাইলেই সেটা সাংবাদিকতা এবং আপনার সেটা স্বাধীনতার মধ্যে পড়ে না। এটা সংবিধানের, প্রত্যেকটি সংবিধানেরই মৌলিক একটা ধারায় উল্লেখ করা আছে। এটা মূলত সেই ব্রিটিশ আমল থেকেই এই ধারাটি চলে আসছে এবং ভারতের সংবিধানেও আছে, আমাদের সংবিধানেও সেই ধারাটি সংযোজিত আছে। এখন যখন আমাদের বর্তমানে যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কটাকে একটা ভার্নারেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভারতের কিছু কতিপয়, সব না, কতিপয় মেইনস্ট্রিম মিডিয়া এবং আর কিছু হচ্ছে নামকাও আসতে যারা ভুইফোর মিডিয়া হিসেবে আমরা দেখতে চাই, তারা যাচ্ছে তাই, এবং এমন সব আজগুবি, এগুলা মানে কল্পনাকেও হার মানায় এমন সব প্রচারণা তারা সেখানে চালিয়ে যাচ্ছে। এবং এটা দিয়ে ভারতের যারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে, তাদের সাম্প্রদায়িক শক্তি আছে, তাদেরকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা কেন দিচ্ছে? এটা বিশেষভাবে 5ই আগস্টের পরে শুরু হয়েছে, কারণ তারা গত 15-16 বছর যেরকম বাংলাদেশটা তারা দেখে আসছে, দেখে অভ্যস্ত হয়ে আসছে, যে এখানে গদি রক্ষার জন্য দিল্লি যা চেয়েছে তাই ঢেলে দেওয়া হয়েছে, না চাইতেও দিয়ে দেওয়া হয়েছে। কি লাগবে জানতে চেয়েছে, নিয়ে যান, তাও আমার চেয়ারটা রক্ষা করেন, আমাকে গদিতে রাখেন। এই যখন অবস্থান ছিল, দিল্লিকে আমরা গত এই 15-16 বছরে সব কিছু উজাড় করে দিয়েছি কোনো প্রাপ্তি ছাড়াই। আপনি যদি দেখবেন যে ভারতের কিছু ঋণ আমাদেরকে মঞ্জুর করেছিল যখন 2009-10 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, সেই 15 বছরের মাথায়ও সেই ঋণের 80% ছাড়ই করা হয়নি। আর কোনো সহায়তা তো অন্য কোনোভাবে ভারতের পক্ষ থেকে আমাদের নাই।
তারপরও আমরা একতরফাভাবে সবকিছু দিয়ে গেছি। এটা দিতে হয়েছে কেন? যখন একটা সরকারের যখন জনভিত্তি থাকে না, যখন ম্যান্ডেট যখন না থাকে, দুর্বল সরকার, পুতুল সরকার যখন ক্ষমতায় থাকে, তখন আঞ্চলিক শক্তি, পরাশক্তি এরা কিন্তু তাদেরকে টিকিয়ে রাখার নামে তাদের কাছ থেকে যা খুশি তাই আদায় করে নিতে পারে। গত 15 বছরে কিন্তু তাই হয়েছে। তো সেটার যে এত দ্রুত এভাবে কাচের ঘরের মতো এভাবে ভেঙে পড়বে, এটা কিন্তু ভারতীয় রাজনীতিকরা যেমন কল্পনা করতে পারেন নাই, একই সঙ্গে ভারতের মিডিয়ার কাছেও এটা এক ধরনের দুঃস্বপ্নের মতো মনে হয়। কি করতে কি হয়ে গেল। বাস্তবে তো আপনি দেখবেন যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব, এটা কিন্তু মাত্র বলা যায় যে সরকার পতনের আন্দোলনটা ছিল 48 থেকে 72 ঘন্টার আন্দোলন ছিল। আপনার স্মরণ আছে যখন বৈষম্য বিরোধী আগে আন্দোলন ছিল, কোটা নিয়ে আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, এই আন্দোলনটা এক দফার আন্দোলনের রূপ নেওয়ার পরে কিন্তু বড় জোর 72 ঘন্টার আন্দোলন হয়েছে। এটা কিন্তু ভারতীয় মিডিয়া বলেন, ভারতের রাজনীতিক বলেন এবং ভারতের যে শাসক গোষ্ঠী বলেন, তারা এটা কোনোভাবে এখনো পর্যন্ত তারা ধারণ করতে পারছে না। তারা মনে করছে আমরা আমাদের এই সাজানো দীর্ঘদিন আমরা যে একটা পুতুল সরকারের মাধ্যমে আমরা নানান চুক্তি করেছে, দেশবিরোধী অনেক চুক্তি এর মধ্যে হয়েছে এবং সেটা আমরা শুনতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের নেতাদের দাবির মুখে সেই চুক্তিগুলো প্রকাশেরও একটা প্রক্রিয়া, ইতিবাচক প্রক্রিয়া শুরু হয়েছে আমরা শুনেছি। সেগুলো প্রকাশ হলে আমরা দেখতে পারবো আরও কত আত্মঘাতী চুক্তি ভারতের সাথে আমরা করে ফেলেছি। ইতিমধ্যেই আমরা যেগুলোর ভুক্তভোগী, কিভাবে বাংলাদেশের বুক ছিঁড়ে ভারতের 7 সিস্টারে ট্রাক যাচ্ছে, লরি যাচ্ছে এবং তার আমরা আমাদের কোনো বেনিফিট নাই। এক সময় শোনানো হয়েছিল যে এগুলো আমরা এই সুযোগগুলো ট্রান্সশিপমেন্ট এগুলা যদি দিই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এই যে স্বপ্ন দেখানো হয়েছিল এগুলাতে সব বোগাস ছিল। এটা তো ইতিমধ্যে গত 14-15 বছরে প্রমাণ হয়ে গেছে। এই একতরফাভাবে সবগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র গদি টিকিয়ে লুটপাটের একটা রাজ্য বাংলাদেশকে বানানোর জন্য। আমরা দেখেছি কয়েকদিন আগেই যে অর্থনীতিবিদদের নেতৃত্বে যে কমিটি করা হয়েছিল, শ্বেতপত্র কমিটি, তারা জানিয়েছে শুধুমাত্র পাচারই হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তো এই টাকার একটা বিরাট অংশ কিন্তু ভারতেও আছে। আপনি আদানি গ্রুপের কথা জানেন, তাদের সাথে সমস্ত আমাদের নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের সাথে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করা হয়েছে। বিদ্যুৎ উচ্চ মূল্যে, আমরা অস্বাভাবিক মূল্যে বিদ্যুৎ কিনে নিচ্ছি। বিদ্যুৎ কেন্দ্র বসে থাকলেও আমরা বিদ্যুৎ টাকা দিতে হচ্ছে তাদেরকে, যতক্ষণ বসে থাকবে ওই বিদ্যুৎ কেন্দ্রের যত ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমাদেরকে বিল পরিশোধ করতে হবে। এরকম চুক্তি আমরা করেছি। আবার কয়লা, বিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা ব্যবহার হবে সেই কয়লাটা আন্তর্জাতিক দামের চাইতে অনেক বেশি দাম দেখাচ্ছে আদানি গোষ্ঠী, সেটা আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে। এই যে আমাদেরকে এই শোষণের যে জায়গাটা তৈরি করা হয়েছে, এর মধ্য দিয়ে যে টাকাগুলো পাচার হয়েছে এবং এখনও যে টাকাগুলো আদানিকে আমরা পরিশোধ করতে বাধ্য হচ্ছি চুক্তি বলে, এই টাকাগুলো কিন্তু এখন ওখানে যে আমাদের এখানে যে স্বৈর শাসক ছিলেন, ফেসিবাদী শাসক ছিলেন, তার যে প্রধানমন্ত্রী তিনি সেখানেই আছেন। তার আমি মনে করি তার পৃষ্ঠপোষকতা এবং যে পাচারকৃত অর্থের ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু এইসব ভারতে যেই এখন আন্দোলন কৃত্রিমভাবে একটা মিথ্যার উপর দিয়ে, অবশ্যই আমরা আরো শুনবো এই বিষয়ে আপনার কাছ থেকে। আমাদের এই মুহূর্তে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি। কোথাও যাবেন না, কিছুক্ষণ পরে ফিরে আসছি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে। স্যার, কথা বলছিলাম ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে। আসলে 15 বছরের কথা আপনি টেনে ধরেছেন, কিন্তু আমি এক্স্যাক্টলি একটা পয়েন্ট জানতে চাই যে ভারতের সাথে কিন্তু বন্ধু প্রতিবেশী হিসেবে আমরা তাদেরকে জেনে থাকি। হঠাৎ এমন কি হলো যে তারা এরকম অপপ্রচার চালাচ্ছে মিডিয়াতে? এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি। তাদের বন্ধু প্রতিম তারা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করেনি। ভারত আমরা দেখেছি যে তারা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল, বিশেষ ব্যক্তির সাথে তাদের বন্ধুত্ব হয়েছে। যদি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনগণের সাথে জনগণের যদি বন্ধুত্বের জায়গা থাকতো, তাহলে
একটা গণ অভ্যুত্থান, অবিস্মরণীয় একটি গণ অভ্যুত্থানের মুখে একজন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর তার পক্ষ হয়ে এতটা ওকালতি, এবং তারা এই যে বর্তমান পরিস্থিতিটা কি জন্য করছে, তারা মোটা দাগে কয়েকটি বিষয় এখানে তাদের এই মুহূর্তে তাদের চাওয়া, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে আবার এখানে ক্ষমতায় ফিরাবেন, এই চিন্তা আমি মনে করি এখন আর তারাও করতে পারছে না। কারণ সার্বিক পরিস্থিতি যেভাবে শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, খুন, গুম, এভাবে যে তথ্যগুলো গণমাধ্যমে বেরিয়ে আসছে, এগুলো তো কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। এই তথ্যগুলোকে একেবারে অনুসন্ধানের জায়গা থেকে এগুলো আসছে। এই মুহূর্তে যে জায়গাটাতে তাদের আমি মনে করি কনসার্ন, যে তারা দুটো বিষয়ে এই মুহূর্তে অর্জন করতে চাচ্ছে। একটা হচ্ছে যে অন্ততপক্ষে তাদের যে বন্ধু এবং তাদের আনুগত্য, তাদের প্রতি অনুগত থেকে গত 15 বছর তাদেরকে সব কিছু উজাড় করে যিনি দিয়েছেন, অ্যাটলিস্ট তার বিচারটাকে একটু বাধাগ্রস্ত করা যায় কিনা। তাদের টার্গেট হলো বাংলাদেশটাকে যদি এখন অস্থিতিশীল করে রাখা যায়, একটু চাপের মুখে রাখা যায় সরকারকে, তাহলে সরকার এগুলো সামাল দিতে গিয়ে বিচারটা, শেখ হাসিনার গণহত্যার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিচারটা অন্তত পক্ষে তারা অগ্রসর হতে পারবে না। আরেকটা তাদের এই মুহূর্তে লক্ষ্য হতে পারে যে শেখ হাসিনার মাধ্যমে যেসব অনৈতিক সুবিধা আদায় করে নিয়েছে, বৈধ অবৈধ যেসব সুবিধা তারা আদায় করে নিয়েছে, এই সুবিধাগুলো যাতে এই বাংলাদেশ সরকার চাপের মুখে পড়ে এই সুবিধাগুলো বহাল রাখে। মানে এগুলো পর্যালোচনা, যেভাবে দাবি উঠছে ছাত্র জনতার পক্ষ থেকে যে কি চুক্তি হয়েছিল, সেখানে আমাদের স্বার্থ কোথায় কোথায় রক্ষিত হয়েছে, কোথায় কোথায় বিসর্জন দেওয়া হয়েছে, এই চুক্তিগুলো পর্যালোচনার জন্য এগুলো প্রকাশ করা। এই চুক্তিগুলো যখনই প্রকাশ পাবে আপনি দেখবেন যে একেবারে এক পেশে সব চুক্তি হয়েছে, তো তখন এই সরকারের উপর চাপ বাড়বে এই চুক্তিগুলো বাতিলের জন্য। তারা এই মুহূর্তে এই পরিস্থিতিটা তৈরি করে তারা জানান দিতে চাচ্ছে যে দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের জনগণ এভাবে তোমাদের উপর ক্ষুব্ধ হয়ে আছে, সেখানে সংখ্যালঘু কার্ড ব্যবহারটা কিন্তু ইন্ডিয়া এটা বিভিন্ন সময়ে তারা করেছে। আপনি আমরা তো ভারতীয় মিডিয়ার ওইসব রিপোর্টের কথা বলছি, আজকেই দ্য হিন্দুর একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলা হয়েছে, তারা একটা জরিপ, সরকারি রিপোর্ট, ভারতীয় সরকারের যে সংশ্লিষ্ট বিভাগের তথ্য দিয়ে তারা জানিয়েছে যে এই যে 5ই আগস্টের পরে এই পরিবর্তনের পরে ভারতে অনুপ্রবেশ কিন্তু বাড়েনি। তারা একেবারে স্পেসিফিক এর আগে 1 বছরে কত জন ভারতে অনুপ্রবেশ করেছিল, এবং এর আগে আগস্ট থেকে এই নভেম্বর পর্যন্ত এই ধরনের একই সময়ে কতজন ভারতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল, এই তথ্যগুলো স্পেসিফিক দিয়ে সেখানে সরকারি সূত্রের বরাতে বলেছে যে এই সময়ে কোনো মানুষ এখান থেকে ভয়ে ভারতে অনুপ্রবেশ করে নাই। তার মানে কি, যে এতদিন যাবৎ যে প্রচারগুলো করা হচ্ছে যে এখানে হিন্দুদের উপর তীব্র নিপীড়ন চলছে, জুলুম চলছে, ভাঙচুর চলছে, এগুলার কারণে অনেক হিন্দু ভয়ে ভারতে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে, এই সব গুজবগুলার এটা যে এই তথ্য সরকারি তথ্যেই কিন্তু আজকের পত্রিকায় এই রিপোর্টটা আছে, দেখবেন তা হিন্দু যে রিপোর্টটা করেছে ভারতের প্রভাবশালী দৈনিক, তারা এই রিপোর্ট দিয়ে প্রমাণ করেছে যে আসলে এ ধরনের কোনো কিছু ঘটে নাই। এবং এবারই আপনি দেখবেন যে এর আগে ভারতের মিডিয়ার কোনো রিপোর্টকে এভাবে চ্যালেঞ্জ হয় নাই। এবারে ভারতে এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে আজব গল্পগুলো দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু বিবিসি অনুসন্ধান করেছে, এগুলোর মধ্যে রয়টার্স অনুসন্ধান করেছে, আন্তর্জাতিক খ্যাতনামা যতগুলো সংবাদ সংস্থা আছে তারা অনুসন্ধান করে জানিয়েছে যে ভারতীয় মিডিয়া যে প্রচারণা চালানো হচ্ছে এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। তাহলে কি দাঁড়ালো, তাহলে ভারতীয় মিডিয়ার যে ক্রেডিবিলিটি, বিশ্বব্যাপী যে ক্রেডিবিলিটির জায়গাটা কিন্তু একেবারে তলানিতে চলে গেছে। এটা আমাদের জন্য যা তারা যতটা ক্ষতি করতে পারছে তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে তাদের মিডিয়ার বিশ্বাসযোগ্যতার জায়গা। ভবিষ্যতে তারা সত্য একটা ঘটনা তুলে ধরলেও কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা, এবং আপনি দেখেছেন গত সপ্তাহে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করে জানিয়েছে যে বর্তমান সরকারের আমলে বিগত 15 বছরের চাইতেও সংখ্যালঘুরা এখানে বেশি নিরাপত্তা পাচ্ছে, নিরাপত্তা বোধ। তাহলে তাদের এই গুজবগুলো কিন্তু দফে টিকছে না, এটাই এর মধ্যে আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। এখানে জিজ্ঞাসা করতেই হয়, তাদের দেশেও কিন্তু অনেক সময় এরকম অনেক নানাবিধ ঘটনা কিন্তু ঘটে থাকে, কিন্তু সেটা নিয়ে কিন্তু আমাদের দেশে আমরা কখনো এইভাবে মাতামাতি করি না। তাদের যদি সংখ্যালঘু দমন নিপীড়ন এবং তাদের উপর যে বর্বরতা, এক্ষেত্রে ভারত কিন্তু বিশ্বের নাম্বার 1। সেখানে দেখেন যে সেফ গরুর গোশত ফ্রিজে রাখার জন্য মানুষকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলার বহু ঘটনা আছে, আমরা অতীতে আমরা জেনেছি, এবং গরুর গোশত বাজার থেকে কিনে যাচ্ছে তাকে রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হয়েছে, এরকম বহু ঘটনা আছে। এগুলো নিয়ে কিন্তু আমাদের মিডিয়া অন্ততপক্ষে এই ক্ষেত্রে, এই দ্বিপাক্ষিক যে সম্পর্কের ক্ষেত্রে এবং উত্তেজনা সৃষ্টি করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, এই ধরনের কাজ
কিন্তু আমাদের মিডিয়ার পক্ষ থেকে কখনো হয় নাই। কিন্তু তারা এখন করছে, আমি যে বললাম ওই যে পাচারের টাকা কিন্তু এখানে বিপুল টাকা লগ্নি হচ্ছে, এবং সেখানে আদানি গ্রুপ তাদের স্বার্থ, এত বড় একটা স্বার্থের জায়গা, তারা চিন্তা করছে তাদের চুক্তি হুমকির মুখে পড়ছে, তারা সেখানে যদি শত কোটি ডলারও এক্ষেত্রে ব্যয় করে তাদের সে স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে তারা করবে। এটা খুবই যৌক্তিক কথা। আর আমাদের বন্ধুবান্ধব তো আছে, কলকাতায় কাজ করেন, সাংবাদিকতা করেন, তাদের মাধ্যমে আমরা অনেক খবর পাচ্ছি যে কিভাবে এগুলা অর্গানাইজ হয়েতে এগুলো করা হচ্ছে। তো সুতরাং এটা একেবারেই মানে সরকারের নমনীয়তার সুযোগে, আমি বলবো না যে দিল্লি সরকারই একেবারে সব অর্গানাইজ হতে করাচ্ছে, কিন্তু সরকার এক্ষেত্রে ব্যবস্থা না নেওয়ার কারণে এই সুযোগে এই যে বিশেষ চক্র এখান থেকে যারা পালিয়ে গেছে তারা কিন্তু এইসব সেখানে অর্থলগ্নি করে এই কাজগুলো, এই প্রোপাগান্ডায় অপপ্রচারগুলো করাচ্ছে। সময় যেহেতু কম, আমি ছোট একটি প্রশ্ন আপনাকে করতে চাই যে তথ্যের যে যাচাই বাছাইকরণের যে বিষয়টা, যে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর ইউনূস এর মধ্যে কিন্তু ভারতীয় সাংবাদিকদের কিন্তু এখানে এসে সরেজমিনে বাংলাদেশ নিয়ে প্রতিবেদনে একটি কথা বলেছেন, সেখান থেকে কি এরপর কিছু জানানো হয়েছে কিনা? না, কিছু জানানো হয় না, কারণ তারা তো তা করবে না, কারণ তারা তো জেনে শুনেই এটা করছে। তারা জানে যে তারা যা প্রচার করছে এটা সত্য না, কারণ তারা এটা বিশ্ব জনমতকে প্রভাবিত করার জন্য ডক্টর ইউনূসের এই সরকারকে এই কার্ড, সংখ্যালঘু কার্ড দিয়ে একটা ঘায়েল করার জন্য তারা একেবারে ডেলিভারিটলি করছে। সুতরাং তারা এখানে আসবে কেন? তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কেউ কিন্তু অবশ্যই আমরা সবসময় ওয়েলকাম করব, প্রতিবেদন করবেন অবশ্যই। স্যার, আসলে এই বিষয়ে কথা বললে আসলে আরো অনেক কথা বলতে হয়, আপনার কাছ থেকে অনেক কিছু জানারও আছে। আমরা আজকে কথা বলছিলাম ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে, হয়তোবা ভবিষ্যতে আবার আপনার সাথে বসার সুযোগ হবে। দর্শক, আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।